সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী মোড় অবরোধ করা শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেছে। তবে এখন কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। এর আগে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে মহাখালীর আমতলী থেকে গুলশান 1 সড়ক বন্ধ হয়ে যায় যান চলাচল। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের কথা চিন্তা করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করে তারা। রেলপথ ও ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হলেও সন্ধ্যার পর মিছিল নিয়ে মহাখালী রেলগেট ঘুরে এসে আমতলীর মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। ওনারা তো এতদিন আমাদেরকে কিছু বলে নাই, আমরা তো আজকে আন্দোলনটা শুরু করি নাই, দীর্ঘ 3 মাসের আন্দোলন। তাহলে এতদিন ওনারা আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই কেন? এখন আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় ঢাকা উত্তর সিটিতে না হয়, ততক্ষণ আমরা চালিয়ে যাব আন্দোলন। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তিতুমির কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার পর ব্রিফিংয়ে তিনি জানান 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার পরামর্শ উপদেষ্টার। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল 30শে জানুয়ারি থেকে আমরণ অনশন ও দফায় দফায় সড়ক অবরোধের আন্দোলনে নামে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। মঙ্গলবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জানান, আন্দোলনের মুখে সরকার এমন কোনো দাবি মানবে না যা পরবর্তীতে চাপ সৃষ্টি করে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের। এর আগে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করবে সরকার। রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নাই। এটা না বাড়িয়ে বাংলাদেশের কোনো বাজেটের ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের ব্যবস্থাপনা করা খুবই কঠিন হয়ে যাবে। রবিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা জানান, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হবে। বাপেক্সের ক্ষমতা বাড়ানো উচিত এবং প্রয়োজনে দরকার হলে মালয়েশিয়াতে পেট্রোনাস আছে, আপনার দেশে আছে, সেখান থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসবো, সক্ষমতা বাড়াবো। বিদেশি কোম্পানিকে দিয়ে দিলে তো মাত্র 10 লাখ আমরা পাই আসলে। সভায় 12,538 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মধ্যে 5টি অন্তর্বর্তী সরকারের নেয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে 8 ঘন্টা পর তুলে নেওয়া হয়েছে রাজধানীর শ্যামলী মোড়ের অবরোধ। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সারা জীবন চিকিৎসা, চাকরির ব্যবস্থা, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার নীতিমালা তৈরি হচ্ছে। উপদেষ্টাদের এমন প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই আহতরা তুলে নেন অবরোধ। তবে তাদের একটি অংশ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ। 6 মাস শেষ হতে চলল জুলাই বিপ্লবের, এখনও হাসপাতালে ঢুকছে অনেক আন্দোলনকারী। কেবল সুচিকিৎসার অভাবে তাদের মিলছে না স্বাভাবিক জীবন। এই ক্ষোভই তাদের নিয়ে এসেছে রাস্তায়। শুরুটা হয়েছিল শনিবার রাত থেকেই। জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছেন যারা, তারা মধ্যরাত পর্যন্ত রাস্তায় অবস্থান নেন। কোনো উদ্যোগ না নেয়ায় রবিবার সকালে আবারও তারা পথে নামে। আগারগাঁও শ্যামলী শিশু মেলার সামনে 4 রাস্তার মোড়ে আন্দোলনকারীদের দাবি, জুলাই অভ্যুত্থানের সময় আহতদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ভাতা নিশ্চিত করা। যে আশ্বাস দিয়েছিল 5-7টা দাবি তারা মাইনে নিয়েছিল। 31শে ডিসেম্বরের ভিতরে এগুলা সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল। সেখানে সেই 31শে ডিসেম্বর চলে গেছে, 31শে জানুয়ারি চলে গেছে, এখন পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আমাদেরকে। বলে বর্তমান যে লাইফটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা বোনাস লাইফ নিয়ে বাইসা আছি। একদিক দিয়ে গুলি ঢুকছে, একদিক দিয়ে বের হইছে, এরকম হাত চলে গেছে, পাও চলে গেছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয় সীমাহীন দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। আগারগাঁও শেরেবাংলা নগর থেকে গাবতলী পর্যন্ত এবং
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আসাদ অ্যাভিনিউ হয়ে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত এই পুরো সড়ক হাজারো গাড়ি স্থির বসে থাকে প্রায় ৮ ঘন্টা। গন্তব্য ছিল আপনার পাটুরিয়া ঘাট, তো সকাল 10টা থেকে এখানে বসে আছি আমরা। তো 11টা ধরেন 6 ঘন্টা ধরে বসে হয়েছি, এখন তো প্রায় 5টা সাড়ে 5টা বাজে। শেষ বিকেলে খবর আসে তাদের দাবি মেনে নিয়েছেন সরকার। গেজেট হওয়ার পরে বিধিবদ্ধভাবে তারা সমস্ত সুবিধাদের আওতায় আসবেন, সরকারিভাবে যেন এই সমস্তগুলো সুবিধাভোগী যেন তারা হতে পারে সেই উদ্যোগগুলো এখানে নেওয়া হয়েছে। এটা যেহেতু খসড়া আমি এখন প্রকাশ করছি না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা জানান ৩০ জন আহত যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যেখানে এরই মধ্যে দেওয়া হয়েছে ২০ কোটি টাকা। আমরা এই পর্যন্ত ৩০ জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। ৬০ লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। তারপরও আমরা কিন্তু টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টারা জানান, জুলাই আগস্টে আহতদের চিকিৎসায় শঙ্কা আছে বলে হয়তো রাস্তায় দাঁড়াচ্ছে, তবে সরকার চেষ্টা করছে একটি স্থায়ী সমাধানের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পথে শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, মিছিল এখন ঠিক কোথায় আছে এবং ঠিক কি কি দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হচ্ছেন জানাবেন? তন্নি, আপনি জানেন যে আজকে সকাল থেকে মূলত যারা জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছিল তারা আন্দোলন করে আসছিল শ্যামলী শিশু মেলার সামনে এবং আগারগা নিউরোসায়েন্সের সামনে। এখান থেকে তারা সারাদিন অবরোধ করেছিল এবং সেখান থেকে বিকাল 6টার পরে তারা আবার মিছিল নিয়ে আসে এখন যমুনার দিকে রওনা দিয়েছিল, যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে। এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রয়েছে, তার আগে এবং পরিবাগের পরে যে মোড়টা রয়েছে শাহবাগের দিকে, সেই জায়গায় তারা এখন অবস্থান করছে। তারা মিছিল নিয়ে যমুনার দিকে যেতে চাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যে আহতদের যে সুচিকিৎসার কথা বলা হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, তারা সেইভাবে সেই সুচিকিৎসা বা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাননি। এর জন্য তারা দাবি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে তাদের যেমন সম্মাননা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সকল চিকিৎসার ব্যয়ভার এবং তাদেরকে পুনর্বাসন সহ 7 দফা দাবি জানিয়ে আসছে তারা। এবং তাদের বক্তব্য হচ্ছে যে যেই পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র নেতাদের পক্ষ থেকে যদি এখানে উপস্থিত হয়ে তারা যদি আশ্বাস না দেন এবং তাদের যে দাবি রয়েছে সেগুলো মেনে নেবেন, এইরকম আশ্বাস দিলেই একমাত্র তারা কেবল এই আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারকন্টিনেন্টালের সামনে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে মূলত এই মিছিলটি আটকে দিয়েছে, কারণ এখান থেকে 2 থেকে 300 গজ দূরেই যমুনা, যে কারণে ওই পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, যে কারণে পুলিশের বাধার মুখে তারা এখানেই এখন রাস্তার মধ্যে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে এবং তারা এখানেই অবস্থান করছে। এখন তাদের বক্তব্য হচ্ছে যে তারা রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে আসবে না এবং তারা এই আন্দোলন প্রত্যাহারও করবে না। তো লাইন দিয়ে আসছিল এবং 31শে জানুয়ারি পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল, যে তার মধ্যেও সরকারের পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হয়নি, যে কারণে তাদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে যে বারবার আমরা আশ্বাসের প্রেক্ষিতে ঘরে ফিরে যাই, কিন্তু তার পরবর্তীতে তাদের সেই আশ্বাস আর পূরণ হয় না, যে কারণে সরকারের ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শাহ ইমন যুক্ত হয়েছিলেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। কেউ যখন সাহস করেনি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ সংস্কারের কথা বলেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে সংস্কারের আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে। রবিবার রাজধানীর কদমতলীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ, সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য। কাজে আসুন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়
তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। দেশে দ্রুত নির্বাচন না দিলে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং ষড়যন্ত্র করার সুযোগ পাবে। যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না বলেও জানান তিনি। সংস্কার বাস্তবায়নের কাজও যদি অজিত সরকার, ডিবিসি নিউজ। চলতি মাসেই ছাত্রদের নতুন দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আব্দুল্লাহ আল আমিন বলেন, দল গঠনের লক্ষ্যে আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা চলছে। কার্যক্রম অনেক দূরে গিয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। দায়িত্ব নেওয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। সকালে ঢাকা শহরের খাল দখল ও দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করে একথা জানান উপদেষ্টারা। এ সময় 3 উপদেষ্টা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সকাভেটরে উঠে কাজের সূচনা করেন। বর্ষার আগেই ঢাকার 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। লাল গালিচা বিছানো পথে হেঁটে রবিবার সকালে রাজধানীর বাউনিয়া খালের খনন কাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 6টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট 21.4 কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। আর গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা জানান, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে সরকার। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন, পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ড্রোন আতঙ্কে পদদলিত হয়ে ইজতেমা মাঠে অন্তত অর্ধশত আহত হয়েছেন। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় লাখো মুসল্লির হাত উঠেছিল যখন মোনাজাতে, তখন হঠাৎই তাদের উপর আছড়ে পড়ে ড্রোন। আতঙ্কিত হয়ে ছুটোছুটিতে অনেকেই আহত হন। তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে মোনাজাতের মধ্য দিয়ে। আখিরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েতের প্রাপ্তির আশায় লাখো মুসল্লি এক হয়েছিলেন টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে যখন আল্লাহর দরবারে উঠেছে মোনাজাতের হাত, তখনই ছন্দপতন সেই শান্তির পরিবেশের।
সকাল ৯টা ১১তে শুরু হওয়া মোনাজাতে উঠতে থাকা এক ড্রোন হঠাৎই পড়ে যায় মুসল্লিদের ওপর। জিনিসটি কি তা বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। দ্রুত সেই স্থান ত্যাগ করতে চাইলে পদদলিত হয়ে আহত হন অনেকে। খুব ডরাডরি পড়ে অনেকজন এখানে আহত হয় এবং অনেকজন গুড়ি পড়ে যায় এবং আমরা খুব কষ্ট সহকারে এইখানে আসছি। তবে আখেরি মোনাজাত সম্পূর্ণ হয় যথাযথ নিয়মে। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে সড়ক, ফুটপাত, বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন শামিল হন মোনাজাতে। গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি, যাতে আমাদের এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশটা যেন পরিচালিত হয়, এটাই আমাদের চাওয়া ছিল। আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমে আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুলের মঞ্জুর করে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হতে থাকেন মুসল্লিরা। আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে। রেল সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। সারা বাংলাদেশের মানুষ সুন্দর এবং ভালো থাকুক, আগামী দিনের মানুষের শান্তি কামনা করছে। প্রথম পর্ব শেষ হয় আখেরি মোনাজাতের মাধ্যমে। দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীদের ইজতেমা শুরু 14ই ফেব্রুয়ারি আর আখেরি মোনাজাত 16ই ফেব্রুয়ারি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেল মাসে বাংলাদেশ সফর করেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেন তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সক্ষম হয়েছেন বলে এনসিএ এর ওই দলটিকে জানান বাংলাদেশের কর্মকর্তারা। প্রতিবেদনে জানানো হয়, টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ও ইমেইলের তথ্য খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন ব্রিটিশ কর্মকর্তারা। অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫% মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এমন তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। সেমিনারে মূল প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম জানান, ব্যাকটেরিয়া, কেমিক্যাল, কাচের টুকরা সহ নানা কারণে খাদ্য অনিরাপদ হয়। 2021 সালের বাংলাদেশ খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ঘির মধ্যে 66.67%, গুড়ে 43.75%, মধুতে 33.33%, মিষ্টিতে 28.57% এবং হলুদে 27.93% ভেজাল রয়েছে। ঢাকা থেকে সিলেটে বেড়াতে গিয়ে পাথরবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে মা ছেলে সহ 4 জন নিহত হয়েছে। সকাল 7:50 দিকে ওসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। নিহতরা হলেন আশুলিয়ার সাইমা আক্তার, তার ছেলে আয়ান, সাইমার বোন শামিমা ইয়াসমিন ও খালাতো ভাই সোহেল ভুইয়া। এদিকে সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাপায় স্কুল ছাত্রী নিহত হয়েছে। সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মিম তার বান্ধবীদের সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রলি মিমকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এছাড়া বান্দরবান, জয়পুরহাটে, কালাই ও গোপালগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 5 জন। আহত হয়েছে কমপক্ষে 10 জন। বান্দরবানের লামায় 7 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ভোররাতে উপজেলার একটি খামার বাড়ি থেকে তাদের তুলে নেয় অপহরণকারীরা। অপহৃতদের পরিবারের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, নাম ঠিকানা জানা না গেলেও অপহৃত শ্রমিকরা চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারে।
কাল বিদ্যাদেবী সরস্বতীর পূজা। শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত হয়ে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে শিল্পীরা ব্যস্ত প্রতিমা সাজাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাসায় থাকছে এই আয়োজন। শুক্লা পঞ্চমীতে সোমবার শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন হবেন। বিনা পানি, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার সরস্বতী। তার এক হাতে বীণা, অন্য হাতে বেদ পুস্তক। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের জন্য ৭৩টি ভিন্ন রূপে জগন্নাথ হলের মাঠে চলছে সরস্বতীর আরাধনার প্রস্তুতি। যত দ্রুত সম্ভব, আমরা এবার বেশি রাত করতে যাচ্ছি না, সকালে আমরা সবকিছু শেষ করে ফেলবো আর কি। সবগুলো ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা স্টল করে ঠাকুর পুজো করা হয়, এজন্য এক একজনের থিম এক এক রকম। আমরা প্রতিমা নিয়ে আসছি, আশা রাখি সব সুন্দরভাবে হবে। তো আশা রাখতেছি কালকের দিন আমাদের সবাই ভালো থাকবে আর সবাই আমন্ত্রিত। রংতুলির আঁচড়ে সরস্বতীকে সাজাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ধাপে ধাপে পড়ছে রঙের প্রলেপ। সমস্ত মালামালের দাম তো বেশি, এই জন্য গত বছর থেকে এবছর খরচ বেশি, আবার সে বায়নাও কম হয়েছে। প্রতি বছর থেকে এবছরে খরচ অনেকটাই বেশি। পরিবর্তিত সময়ে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুধু সনাতন ধর্মানুসারীরাই নয়, জাতি, ধর্ম, বয়স নির্বিশেষে সকলেই যেন সামিল হতে পারেন এই আয়োজনে। চলছে সেই প্রস্তুতি। আমাদের এন্ট্রি বা এক্সিট গেট নিয়ে তারা ভাবছে, আর তাছাড়া একটা টাইম লিমিটেশন দিয়েছে যে সব গাড়ি সবসময় ঢুকতে পারবে না হলের ভিতর। হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে রেখেছে, আর বাকিরা আমরাও আমাদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি সার্বিক পরিস্থিতি আমাদের দিকেই থাকবে। দেশের সংস্কার করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে যখন কাজ করছেন শিক্ষার্থীরা, তখন বিদ্যার দেবী, বিনা পানি, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনীর আশীর্বাদ সদা বিরাজ করুক তাদের ওপর, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। সুতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে গাজায়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় কাতারে ইসরায়েলের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার চতুর্থ দফায় বন্দী ও জিম্মি বিনিময় করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮৩ জন ফিলিস্তিনি। এরপর দীর্ঘ ৯ মাস পর গাজা ও মিশরের মধ্যে থাকা রাফা সীমান্ত ক্রসিংও খুলে দেয়া হয়। গাজায় বন্দী থাকা শেষ নারীকে মুক্তি দেওয়ার পর এই ক্রসিংটি খুলে দিতে সম্মত হয় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে চিকিৎসার জন্য শতাধিক গুরুতর অসুস্থ ফিলিস্তিনিকে মিশরে পাঠানো হয়েছে। ৬,০০০-এর বেশি ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে সোমবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা রয়েছে। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু আলোচনার জন্য কাতারে প্রতিনিধিদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটন গেলেন নেতানিয়াহু। সফরে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর গাজা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের কথা রয়েছে। এছাড়া যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। অভিযান চলছে ফারাহ রিফিউজি ক্যাম্পেও। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ওবামা মিশেল বিচ্ছেদ বিতর্ক যেন থামছেই না। নেট দুনিয়া তোলপাড় ৩২ বছরের সংসার ভাঙনের গুঞ্জনে, আর এই বিচ্ছেদের গুঞ্জনকে দ্বিগুণ করেছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সাথে ওবামার প্রেম। এদিকে সমালোচকদের এক হাত নিয়ে নিজেদের একসাথে থাকার সংবাদই যেন প্রকাশ করলেন মিশেল। নেট দুনিয়ায় তুমুল ঝড়। এ ঝড় বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাম্পত্য জীবনকে ঘিরে। জীবনসঙ্গী মিশেল ওবামার সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এ ঝড়ের অন্যতম কারণ। তবে অভিনেত্রী জেনিফার এনিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জনটি এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। অনেকে মনে করছেন পরকীয়ায় কাটা হয়ে দাঁড়িয়েছে ওবামা মিশেলের দাম্পত্য জীবনে। যদিও সমালোচকদের এই গুঞ্জনকে বরাবরই মিথ্যে বলে আসছেন অভিনেত্রী জেনিফার।
তবে বিচ্ছেদের এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতির মধ্য দিয়ে। এর আগে চলতি মাসে জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও উপস্থিত ছিলেন না মিশেল। সরকারি অনুষ্ঠানগুলোকে এড়িয়ে যাওয়া মিশেল ওবামার বিচ্ছেদের গুঞ্জনকে আরও তীব্র করে তুলেছে। এদিকে বিচ্ছেদের গুঞ্জনের রেশ না কাটতেই বুধবার ইনস্টাগ্রামে 2013 সালে শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া 15 বছর বয়সী কিশোরী হাদিয়া পেন্ডেলটনকে নিয়ে একটি যৌথ বার্তা পোস্ট করেন মিশেল। এ পোস্টেই ঘোষণা করেন পেন্ডেলটনকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করছে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার। এ অনুষ্ঠানে মিশেল ও ওবামা দুজনেই উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বহুদিন থেকেই কিডনিজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এই গুণী শিল্পী। চিকিৎসকরা জানিয়েছেন আগের থেকে কিছুটা সুস্থ তিনি। ফরিদা পারভীন বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। মূলত পল্লীগীতি শিল্পী হিসেবে পরিচয় লাভ করলেও লালন সঙ্গীতের জন্যই দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। বহুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া ডায়াবেটিস, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই পল্লী তারকা। বর্তমানে তিনি বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান শারীরিক জটিলতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ইনিশিয়ালি তাকে আমরা কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশন বা এনআইভিতে রেখেছিলাম। এখন তিনি ফেস মাস্কে অক্সিজেন পাচ্ছেন, যেটা 5 থেকে 7 লিটার করে, এবং তার লাংসের পানির পরিমাণটাও কিছু কমেছে। আমরা যদি ওনার সাপোর্ট যত কমাতে পারি ততই আমরা ওনার ইমপ্রুভমেন্টের ব্যাপারে আশাবাদী থাকব। অসুস্থতার মাঝেও ফরিদা পারভীন নাতি নাতনিদের খোঁজ খবর নিচ্ছিলেন। মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে। অবস্থা আল্লাহর রহমতে বেশ ভালোই আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, কারণ লাস্টলি যখন আম্মাকে আনা হয়েছিল তখন প্রচুর পানি জমে গিয়েছিল শরীরে। তো এখন সেটা ডেফিনেটলি ওনারা খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে ডিসচার্জ করেছেন। তার ভক্তদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে আপনারা আম্মার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে শুধু পরিবারের কাছেই নয়, গানের ভুবনেও ফিরবেন ফরিদা পারভীন, এমন প্রত্যাশা তার নিকট আত্মীয়দের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে জাতীয় পিঠা উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এই উৎসবের আয়োজন করেছে। স্বভাবতই বাঙালি পিঠাপ্রেমী। শীত এলেই পিঠা বানানো ও খাওয়ার ধুম পড়ে গ্রামগঞ্জে। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই দৃশ্য এখন অনেকটাই মলিন। তাই নগর জীবনে পিঠার স্বাদ পাইয়ে দিতেই এই আয়োজন। জেলাভিত্তিক পিঠার সমারোহে মুখর হয়ে উঠেছে মেলা। ঝাল, মিষ্টি, টক, বাহারি সুস্বাদু পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এরকম আয়োজন আমাদের আরো দরকার। পিঠার মধ্যে আছে ব্ল্যাক স্টিকি রাইসের পিঠা, যেটা হচ্ছে খুবই চলতেছে, যেটা একদম লাইন দিয়ে। আর হচ্ছে আমরা মুংডি বেচতেছি, বান্দরবানের অথেন্টিক মুন্ডি যেটা। বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা এক আঙিনায় খুঁজে পেতে মেলায় ভিড় করেছেন পিঠাপ্রেমীরা। আমার ঘুরতে আসছি, আমার মজা লাগতেছে, পরের বার আমি আবার অনেক মজার মজার পিঠা খেয়েছি। এখানে আসার পরে অনেক কিছু দেখলাম, শিখলাম। আমাদের ঐতিহ্য পিঠা হলো কুড়িগ্রামের পিঠা, যেটা ইলিশ মাছ আছে, আর তেল পিঠা আছে, দুধ পিঠা আছে। আপনারা সবাই আসবেন, এখানে সবাই খাবেন। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন আরও চান দর্শনার্থীরা। আমরা বিভিন্ন জেলার বিভিন্ন খাবারগুলো টেস্ট করতে পারছি, এটা আসলে সচরাচর হয় না। একই ছাদের নিচে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রামে যাওয়া হয় না, কিন্তু গ্রামীণ যে সভ্যতাগুলো, যেই সংস্কৃতিগুলো আমরা এখানে চোখের সামনে দেখতে পারতেছি, এটা আসলে খুব ভালো লাগছে। 10 দিন ব্যাপী এই পিঠা উৎসব প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বিপিএল এর এবারের আসরের 22 ভাগ ম্যাচ পাতানো, এমন দাবি আন্তর্জাতিক বেটিং নজরদারির একটি সংস্থার, যেখানে বলা হচ্ছে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত 8টি ম্যাচ ছিল পাতানো বা ফিক্সড, যা ইতিমধ্যে জানানো হয়েছে বিসিবিকেও। যদিও এত অনিয়মের সংবাদের মাঝে আগের অনিয়মের উদাহরণ টানার চেষ্টা করলেন বিসিবি সভাপতি।
ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে ঝামেলা, আকুর আতশ কাচের নিচে প্রায় 40 ক্রিকেটার। ম্যাচ পাতানোর সন্দেহে গণমাধ্যমে 10 ক্রিকেটারের নাম। এবার তার থেকেও বড় এলিগেশন উঠল বিপিএল নিয়ে। এবারের মৌসুমে 10 জানুয়ারি পর্যন্ত হওয়া ম্যাচের 22 ভাগই পাতানো বা ফিক্সড, এমন দাবি তুলেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা, যা ইতিমধ্যে বিসিবিকেও জানানো হয়েছে বলে দাবি সংস্থাটির। সংস্থাটি নির্দিষ্ট করে 8টি ম্যাচের উল্লেখ করেছে। 6 জানুয়ারি ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী ম্যাচ পাতানো বা ফিক্সড বলে অভিযোগ করছে সংস্থাটি। এছাড়াও এই তালিকায় আছে 7 তারিখ রংপুরের আরএস বনাম ঢাকার ম্যাচ, 10 তারিখ ঢাকা বনাম সিলেটের ম্যাচ, 12 তারিখ রাজশাহী বনাম ঢাকার ম্যাচ, 13 তারিখ চিটাগং বনাম সিলেট ম্যাচ, 22 তারিখ বরিশাল বনাম খুলনা ম্যাচ, একই দিনে ঢাকা বনাম সিলেট ম্যাচ আর 23 তারিখ রাজশাহী বনাম রংপুর ম্যাচ। সন্দেহ প্রকাশ করা 8 ম্যাচে বেশি নাম এসেছে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের, যেই স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এত সন্দেহ, এত সংবাদের পরও বিসিবি সভাপতি দায় এড়াতে চাইলেন গত আসরগুলোর অনিয়মের উদাহরণ টেনে। গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। প্রচার প্রচারণায় দেশে বিদেশে সবচেয়ে বেশি হাইপ ওঠা বিপিএল এর আশা করেছিল বিসিবি, তেমনটা হয়তো হয়েছেও। তবে ভালো খবরে নয়, নেতিবাচক সব সংবাদে বিপিএল এখন টক অব দ্য কান্ট্রি ছাড়িয়ে টক অব দ্য ক্রিকেট নেশনস হয়ে উঠেছে। দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছে এরই মধ্যে 1 মাসের নোটিশে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। জানিয়েছেন কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত। গত বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেছিলেন হান্নান। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল 2026 পর্যন্ত, কিন্তু 1 বছর না যেতেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই আর জাতীয় দলের নির্বাচক হিসেবে দেখা যাবে না এই নির্বাচককে। আমি সবসময় পজিটিভ ভাইবই পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি। আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, এখনও পাচ্ছিলাম, বাট আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে দিয়ে কোচিং ক্রিকেট বোর্ডে রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।